গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বুকের ঘরে বন্দি আগুন। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। ধরপাকড় চলছিল। মাঝে মাঝেই দেশের অন্য জায়গায় যে স্বাধীনতা আন্দোলনের আগুন জ্বলে উঠছিল তার আজ ডুয়ার্স এবং আসামের চা বাগানেও এসে পড়ছিল। তবে বেশিরভাগ মানুষ তাদের নিরীহ জীবনযাপনের অভ্যেসে ভয়ে গুটিয়ে থাকছিল। তবে আর যেখানে যাই হোক, এতোয়ারে শুধু তার গল্পই শুনতে পাচ্ছিল। তাদের চা বাগানের কাউকে সাহেবদের সামনে দাঁড়িয়ে গালাগালি দেওয়ার সাহস দেখাতে দেখেনি। কিন্তু হাসপাতালে এসে ডাক্তারবাবুর জন্য অপেক্ষায় থাকা রোগীরা নিজেদের মধ্যে যখন কথা বলতো তখন নিচু স্বরে ওদের গল্পই বলতো, যারা ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে স্বাধীনতা আনতে চায়। কিন্তু স্বাধীনতা সেটা নিয়ে এলে সাধারণ মানুষের কি হবে সে সম্পর্কে ওইসব মানুষের মতো এতোয়ারিরও স্পষ্ট ধারণা ছিল না। ডাক্তারবাবু যেখানে বসে রোগী দেখেন, কাগজে ওষুধের নাম লিখে কম্পাউন্ডার বাবুর কাছে পাঠান, তার পেছনের দেওয়ালে একটা বড় কাগজ বাঁধানো আছে। কোনো মানুষ বা প্রকৃতির ছবি সেই কাগজে ছাপা নেই। একটা রেখার ভেতর অনেক ফুটকি, ফুটকির গায়ে জায়গায় জায়গায় নাম লেখা আছে। ছোট নার্স বুঝিয়ে বলেছিল, ওটাকে ম্যাপ বলে। এই দেশটার নাম কিন্তু হিন্দুস্তান, যার ইংরেজি ইন্ডিয়া। ওটা ইন্ডিয়ার ছবি। ইন্ডিয়ার যত বড় শহর আছে তার নাম লেখা আছে ওখানে। প্রথম দিন শোনামাত্র এতোয়ারির মনে প্রশ্ন এসেছিল, কেন এই দেশটার নাম হিন্দুস্তান? তাদের তো খ্রিস্টান বলা হয়, যিশু তাদের দেবতা। তাহলে কি শুধুই হিন্দুদের দেশ, খ্রিস্টানদের নয়? আবার লাইনের বাইরে যেখানে চা বাগান শেষ হয়ে হাট বসার জায়গা, তার গায়ে 10 বহরা ঘর মুসলমান থাকে। দেশটা যদি হিন্দুস্তান হয় তাহলে কি খ্রিস্টান বা মুসলমানদের নয়? বড় নার্স অবসর সময়ে গল্প করেন। তখন কথাটা তুলেছিল এতোয়ারি। বড় নার্স হেসে মাথা নাড়তে লাগলেন। ধুর বোকা, এই হিন্দুস্তান শুধু হিন্দুদের নয়, হিন্দু খ্রিস্টান মুসলমান সবার দেশ। তবে আগে ইংরেজরা এদেশে আসার আগে প্রথমে শুধু হিন্দুরাই থাকতো এখানে। তারপর মুসলমান এসেছিল। সাহেবরা মানে খ্রিস্টানরা এদেশে এলো এই সেদিন। তখন দেশের বেশিরভাগ মানুষ ছিল খুব গরিব। তাদের খাবারের লোভ দেখিয়ে নিজেদের ধর্ম নাম দিয়ে খ্রিস্টান বানিয়ে দিল। এই যেমন তোর নাম এতোয়ারি ব্রাউন, তুই খ্রিস্টান। আবার ডাক্তারবাবুর বউয়ের নাম জানিস? সরস্বতী মুখার্জি, ওরা হিন্দু। কিন্তু দেশটা তো আমাদের সবার। কিছুটা স্পষ্ট হয়, অনেকটাই অস্পষ্ট। কিন্তু বড় নার্সের মতো এত সুন্দরভাবে কেউ এতোয়ারিকে বুঝিয়ে বলেই না কথাগুলো। সেই বিকেলে চৌকিদার চিৎকার করতে করতে এসে বলল, আজ কেউ হাসপাতালের ভেতরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, দরজা বন্ধ থাকবে। ছোট নার্স উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? খুন হয়েছে, পুলিশ একজনকে পিটিয়ে খুন করেছে। চৌকিদার উত্তেজিত, সে কি, কেন? দু তিনজন একসঙ্গে জিজ্ঞাসা করল, কেন আবার, লোকটা নাকি স্বাধীনতা চাইছিল। সবকিছু চাইতে নেই, লোকটা জানতো না। না জানলে তো দাম দিতে হবে। হাসপাতালের মূল দরজা বন্ধ করে লাঠি হাতে ভেতরে ঢুকে পড়ল চৌকিদার। এর কিছুক্ষণ আগে ডাক্তারবাবু তার বিকেলের রাউন্ড দিতে হাসপাতালে এসেছিলেন। খবরটা তার কানে গেল। তিনি চৌকিদারকে ডেকে পাঠালেন। চৌকিদার সামনে এসে মাথা নাড়তে লাগলো। সাপ, আমি লোকটাকে চিনতাম। ও যে সাহেবদের খতম করার দলে নাম লিখিয়েছিল আমি জানতাম না, দেখে মনেও হয়নি। লোকটা কি এ বাগানে কাজ করে? না না, হাটে সবজি বিক্রি করে। কি হয়েছিল, তুমি কি শুনেছ? লোকটাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। ও নাকি সাহেব মারা দলকে খাবার পৌঁছে দিয়েছিল।
কিন্তু লোকটা যেতে যেতে পুলিশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে পালাতে চেষ্টা করেছিল বলে অন্য পুলিশরা ওকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশরা চেঁচিয়ে বলেছে ওর নাকি কয়েকজন সঙ্গী এখানে আছে, তাদের 3 দিনের মধ্যে ধরে ফাঁসি দেওয়া হবে। বাজারে যারা সবজি বিক্রি করে তাদের আমি চিনি। তুমি কার কথা বলছো? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। শনিচয়, সামনের দাঁত একটু উঁচু। ডাক্তারবাবু চিনতে পারলেন লোকটাকে। গোবেচারা চেহারার ওই লোকটিকে দেখে কল্পনা করা যায় না যে ওর ভেতরে যে আগুন ছিল তাকে ভয় পেয়েছে ব্রিটিশ সরকার। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, হাসপাতালে দরজা বন্ধ করার কথা তোমাকে কে বলেছে? সবাই দরজা জানলা বন্ধ করছে তাই। তারা কি হাসপাতালে থাকে? হাসপাতালে দরজা কখনো বন্ধ হয় না। মন্দির, গির্জা, মসজিদের দরজা বন্ধ হয়, কিন্তু হাসপাতালের হয় না। যাও, দরজা খুলে দিয়ে পাহারায় থাকো। ডাক্তারবাবু বললেন। ঠিক তখনই বড় সাহেবের বেয়ারা এসে সেলাম করে বলল, বড় সাহেব আপকো সেলাম দিয়া। কি ব্যাপার? ডাক্তারবাবু অবাক হলেন। এরকম ডাক কদাচিৎ পড়ে। নেহি মালুম, মাথা নেড়ে বলে চলে গেল লোকটা। ডাক্তারবাবু শঙ্কিত হলেন। তাকে কি এখন কাঠগড়ায় দাঁড়াতে হবে? নদীটা এখানে বেশ সরু হয়ে যাওয়ায় জল শুধু গভীর হয়নি, স্রোতও যথেষ্ট বেড়ে গেছে। সেই তীব্র স্রোত বিশাল হুইল ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি করে, তাতে কারখানার মেশিন ঘোরে, বিদ্যুতের আলো পাওয়া যায় চা কারখানায়। নদীর ওপর লোহার সাঁকো, সাঁকোর ওপর দিয়ে পিচের যে রাস্তা করা হয়েছে তাতে দিব্যি গাড়ি চলাচল করতে পারে। ডাক্তারবাবু সাঁকো পেরিয়ে বড় সাহেবের অফিসে পৌঁছে দেখলেন বড় সাহেবের বেয়ারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ডাক্তারবাবুকে দেখে সেলাম করে দরজা খুলে দিল। ভেতরে পা দিতেই বড়, মেজ, ছোট সাহেবকে চেয়ারে আর ভারতীয় বড়বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন ডাক্তারবাবু। তিনি বললেন, গুড ইভিনিং স্যার, আপনি আমাকে ডেকেছেন? গুড ইভিনিং ডক্টর, প্লিজ সিট ডাউন, বড় সাহেব বললেন। একটু স্বস্তি পেলেন ডাক্তারবাবু। আক্রমণ করার থাকলে প্রথমে এত মিষ্টি করে কথা বলেন না বড় সাহেব। তিনি উল্টো দিকের চেয়ারে বসলেন। বড় সাহেব বললেন, প্রথমে আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, কিন্তু ক্রমশ ওদের কাজকর্ম দেখে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। তুমি নিশ্চয় শুনেছ আজ একজন উগ্রপন্থী পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে, আর ঘটনাটা ঘটেছে চা বাগানের পাশের বাজার এলাকায়। এত কাছে যে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। তুমি নিশ্চয় আমার সঙ্গে একমত হচ্ছ? হ্যাঁ, ব্যাপারটা সত্যি দুশ্চিন্তা করার মতো, ডাক্তারবাবু বললেন। দ্বিতীয় ম্যানেজার বললেন, পুলিশের গুলিতে কোনো কোনো বিদ্রোহী উন্ডেড হয়েছে বলে খবর পাচ্ছি। তারা কি চিকিৎসার জন্য আপনার হাসপাতালে এসেছে? মাথা নাড়লেন ডাক্তারবাবু। আমার জানা নেই। তৃতীয় ম্যানেজার বললেন, দায়িত্ব এড়িয়ে যাবেন না। চা বাগান এলাকায় যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কোনো রকম প্রশ্রয় আমরা দেব না। ওদের মেরে ফেললেও আমাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেবে না, তাই কোনো রকম মার্সি দেখাবেন না। বড় ম্যানেজার হাত তুললেন। শান্ত হও চার্লস। ডক্টর কয়েক বছর আমাদের কোম্পানিতে আছেন, কোম্পানি ওর ওপর খুব নির্ভর করে। ওয়েল ডক্টর, ব্রিটিশ সরকার ইচ্ছে করলে বিদ্রোহীদের দেখামাত্র গুলি করে মেরে ফেলে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পারে, কিন্তু আমি ওই পথে যেতে চাইছি না। আমার মাথায় একটা অন্যরকম পরিকল্পনা এসেছে, সেই ব্যাপারে আলোচনা করব। সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়লেন বড় সাহেব। একটু ভেবে বললেন, ডুয়ার্স এবং আসামের চা বাগানের কাজের জন্য এদেশে শ্রমিক পাওয়া যাচ্ছিল না, একথা আপনারা তো জানেন। দ্বিতীয় ম্যানেজার বললেন, হ্যাঁ, লোকাল আদিবাসীরা চা গাছের চাষ করতে যায়নি, তা জানি। তৃতীয় ম্যানেজার অবাক হলেন, কেন? ওরা তো মাইনে পেত। বড় ম্যানেজার বললেন, চার্লস, কোনো কোনো মানুষ পেটের চেয়ে ধর্মকে অনেক বেশি গুরুত্ব দেয়।
লোকাল আদিবাসীরা মনে করেছিল যে গাছের ফল ফুল পাতা বা শিকড় খাওয়া যায় না, সে গাছে চাষ করলে ওদের ভগবান রেগে যাবে। ওদের কিছুতেই চা গাছের বাগানে কাজ করানো যায়নি। কোনো অনিচ্ছুক ঘোড়ার পিঠে বসে তুমি রেস জিততে পারো না। তৃতীয় ম্যানেজার বললেন, মাই গড, কি বোকা ওই লোকগুলো। বড় সাহেব বললেন, ওয়েল, তখন এজেন্টরা এসে প্রমিস করলো তারা চা বাগানে কাজ করার জন্য শ্রমিক এনে দেবে পাশের প্রভিন্স বিহার থেকে। মাথাপিছু টাকা নিয়ে জল আর খাবারের সঙ্গে ঘরের লোভ দেখিয়ে ওরা আমাদের চা বাগানগুলোতে কাজের জন্য শ্রমিক এনে দিত। থ্যাংক গড, তৃতীয় ম্যানেজার বললেন। দ্বিতীয় ম্যানেজার হাসলেন, এটা আমি শুনেছি। ওই লোকদের এখানে এনে চার্চের ফাদারকে অনুরোধ করা হয়েছিল ব্যাপটাইজ করে দিতে। তাই করা হলে লোকগুলো রাতারাতি খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং একটা খ্রিস্টান নামও ফাদারের কাছ থেকে পেয়েছিল, তাই তো? কারেক্ট। বড় সাহেব মাথা নাড়লেন। এই লোকগুলোর পূর্বপুরুষ যদি তাদের বিহারের গ্রামে থেকে যেত, তাহলে এরা বোধহয় জন্মাতো না। তৃতীয় ম্যানেজার অবাক হলো, কেন? খাবার না পেয়ে এদের পূর্বপুরুষ কতদিন বেঁচে থাকতো? জল নেই, খাবার নেই, বন্যপ্রাণী শেষ করে ফেলেছে ধরে খেয়ে। ভয়ঙ্কর অবস্থা থেকে চলে এসেছিল এরা। খুব কম সংখ্যায় লোক থেকে গিয়েছিল। কিভাবে ছিল, আদৌ তারা আছে কিনা তা আমি জানি না। এখানে আসার পর কেউ ফিরে গিয়েছে বলে আমি শুনিনি। দ্বিতীয় ম্যানেজার জিজ্ঞাসা করলেন, আপনি কি চাইছেন? আবার কিছুক্ষণ ধোঁয়া ছাড়লেন বড় সাহেব চোখ বন্ধ করে। তারপর চোখ খুলে বললেন, আমি নিশ্চিত যদি ওখানে ওদের কেউ বেঁচে থাকে তাহলে খুব দুর্দশার মধ্যে আছে। আপনি কি বলেন ডাক্তার? হঠাৎ নিজের নাম শুনে ডাক্তারবাবু হকচকিয়ে গেলেন। বললেন, আমার কাছে কোনো খবর নেই। এখানে তো খবরের কাগজ নিয়মিত পাই না, রেডিওর উপর নির্ভর করতে হয়। মুশকিল হলো রেডিওতে সব খবর বলে না, তাই জানবার কোনো উপায় নেই। ঠিক কথা। বড় সাহেব মাথা নাড়লেন। যদি চা বাগানের কাজে ওদের ডুয়ার্স এবং আসামে না নিয়ে আসা হতো, তাহলে নিজের দেশে কিরকম থাকতো আপনারা কোনো ধারণা করতে পারেন? ছোট ম্যানেজার হাসলেন। বেশিরভাগ মানুষ না খেয়ে হয়তো মরেই গেছে। মেজো ম্যানেজার বললেন, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? বড় ম্যানেজার বললেন, ঠিক কথা। প্রথমে যাদের চা বাগানের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল তাদের কেউই বোধহয় আর জীবিত নেই। আর ওখানে কি ঘটছে, যারা থেকে গিয়েছিল তাদের সঙ্গে কোনো যোগাযোগ এদের হয়নি। তার প্রধান কারণ, যারা থেকে গিয়েছিল তারা তো বটেই, যারা এসেছিল তাদের কারো অক্ষর জ্ঞান না থাকায় চিঠি লিখে খোঁজখবর নিতে পারেনি। ডাক্তারবাবু কথা বললেন। বিষয়টা তাকে বেশ অবাক করছিল। বললেন, আমি বুঝতে পারছি না আপনি ওদের নিয়ে ঠিক কি ভাবছেন। খুব সহজ ব্যাপার। আমি আমাদের শ্রমিকদের বোঝাতে চাই, যদি তাদের এখানে নিয়ে আসা না হতো তাহলে তারা এখন কি দুর্দশার মধ্যে ওখানে থাকতো। আমরা এখানে এনেছি বলে ওদের কৃতজ্ঞ থাকা উচিত। বড় সাহেব গম্ভীর গলায় কথাগুলো বললেন। মেজো সাহেব আঁতকে উঠলেন। মাই গড, আমাদের চা বাগানের সমস্ত শ্রমিকদের অত দূরে নিয়ে যাওয়া কি সম্ভব? বড় সাহেব হাসলেন। মাথার ব্যবহার করতে তুমি দেখছি ভুলে গেছো। এত লোক কেন নিয়ে যাওয়া হবে? 4-5 জনের একটা দল, যাদের লিডার ছাড়া সবাই ওই অঞ্চলের মানুষের বংশধর, শুধু তাদেরই পাঠানো হবে। এই শ্রমিকরা সব দেখে শুনে ফিরে আসার সময় 2 জন পুরুষ এবং নারীকে সঙ্গে নিয়ে আসবে, যারা এখনো ওখানে বেঁচে আছে। এই লোকগুলোর মুখে আমাদের শ্রমিকরা শুনবে কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে ওরা বেঁচে আছে। যদি আমরা ওদের না নিয়ে আসতাম তাহলে একই দুর্দশায় পড়তো ওরা। ছোট সাহেব বললেন, বাহ, ভালো হবে, কিন্তু যাদের নিয়ে আসা হবে তাদের কি আবার ফেরত পাঠাবেন? বড় সাহেব বললেন, আমার বিশ্বাস ওদের কেউ ফিরে যেতে চাইবে না এখানকার আরাম ছেড়ে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন,
এটা করার পেছনে আপনার উদ্দেশ্য হলো শ্রমিকদের বোঝানো দেশে থাকলে তারা কি দুর্দশায় থাকতো, তাই তো? ঠিক। বড় সাহেব মাথা নাড়লেন। মেজো সাহেব বললেন, ওদের দেখে কোম্পানি কি লাভ করবে? বড় সাহেব সিগারেট নিয়ে ফেলেন। ঘোষণা করে দেওয়া হবে যারা বিদ্রোহী লোকগুলোকে সাহায্য করবে তাদের ধরে পূর্বপুরুষদের দেশে ফেরত পাঠানো হবে। বাকি জীবনটা ওদের ভয়ঙ্কর কষ্টের মধ্যে কাটাতে হবে। যারা সাহায্য করবে না তাদের শিশুদের পড়াশোনা শেখানো হবে, হয়তো ভবিষ্যতে তাদের বাবুর চাকরিতে নেওয়া হবে। বড় ম্যানেজার সাহেব বললেন, মানুষ প্রথমে পেটের কথা ভাবে, তারপর নিরাপত্তা চায়। দেশভক্তি খিদের চাপে উড়ে যেতে বাধ্য। ছোট সাহেব বললেন, বাহ, চমৎকার আইডিয়া। মেজো সাহেব বললেন, কিন্তু এটা বেশি দেরিতে করা চলবে না, না হলে যারা বিপ্লব করতে চাইছে তাদের দল আরও ভারী হয়ে যাবে। বড় সাহেব বললেন, একদম ঠিক কথা। আমি আপনাদের এখানে ডেকেছি একটা টিম তৈরি করার জন্য, যারা ওদের ফেলে আসা গ্রামগুলোতে যাবে। ছোট সাহেব হাসলেন। ব্যাপারটার মধ্যে অ্যাডভেঞ্চারের গন্ধ আছে। আপনি যদি বলেন তাহলে আমার যেতে আপত্তি নেই, আমি লিড করতে পারি। বাহ, অনেক ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আমাদের এই দলে না যাওয়াই ভালো। গায়ের চামড়া বলবে আমরা বিদেশি। মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলন খুব ছোঁয়াচে রোগের মতো। ওখানেও যে ওই আন্দোলনের আঁচ পৌঁছায়নি তা আমি বলতে পারি না। তাই কোনো ঝুঁকি না নিয়েই এই দলে সাদা চামড়ার কাউকে না রাখাই বুদ্ধিমানের কাজ হবে। বড় সাহেব ডাক্তারবাবুর দিকে তাকালেন। আমার মনে হয় এই দলের নেতা হিসেবে ডক্টরে যাওয়া উচিত। ডাক্তারবাবু চমকে উঠলেন। আমি? হ্যাঁ, আপনি ওদের আস্থাভাজন মানুষ, ওদের ভাষা ভালো বলতে পারেন। আপনার কাছে ওরা মনের কথা সহজে বলতে পারবে। আপনি ছাড়া দুজন পুরুষ এবং দুজন মহিলা শ্রমিককে দলে রাখতে চাই, যাদের চেহারা দেখলে মনে হবে ভালোভাবে খেয়ে দেয়া আছে। এদের আপনি বেছে নিন। আপনার হাসপাতালের নার্সদের কাউকে ইচ্ছে হলে নিতে পারেন। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে আপত্তি করার সুযোগ পেলেন না ডাক্তারবাবু। তিনি যখন ইতস্তত করছেন তখন বড় সাহেব বললেন, এবার আপনি বলুন বড়বাবু, আমাদের এই টিম কিভাবে ওখানে যাবে? বড়বাবুর বয়স হয়েছে, অবসর নেবেন 1 বছর পর। প্রতিটি বাক্যে দুবার স্যার বলেন। তিনি মুখ খোলার আগেই ছোট সাহেব বললেন, আপনি যখন ইংরেজি লেখেন তখন একটাও ভুল পাওয়া যায় না, কিন্তু মুখ খুলে তো করে ভুল ইংরেজি বলেন। আপনি ধীরে ধীরে কথা বলুন। বড়বাবু পকেট থেকে একটা কাগজ বের করে চোখে চশমা এঁটে পড়তে লাগলেন। স্যার, এই চা বাগান থেকে গাড়ি করে ওদের শিলিগুড়ি স্টেশনে যেতে হবে। সেখান থেকে ট্রেনে করে বারসই হয়ে বিহারের ট্রেন ধরে মহুয়া মিলন স্টেশনে নামতে হবে। মহুয়া মিলনে ছোট বড় হোটেল আছে, সেখান থেকে গাড়ি ভাড়া করে 100 মাইলের মধ্যে আদিবাসীদের বিভিন্ন গ্রামে পৌঁছে যাওয়া যাবে। গুড। আপনি ডক্টরের সঙ্গে বসে এই ট্যুরের জন্য কত খরচ হবে তার হিসেব করে তার 10% বাড়িয়ে দেবেন। ডক্টর, আমি চাইছি আপনি কালকের মধ্যে টিম তৈরি করে নিয়ে পরশু রওনা হয়ে যান। বড় ম্যানেজার কথাগুলো বলে উঠে দাঁড়ালেন, যেন আর কিছু বলার বা শোনার নেই। রাতে কোয়ার্টার্সে ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন ডাক্তারবাবু। বেশ কিছুদিন ধরে ডাক্তারবাবুর স্ত্রী বলছিলেন চাকরি ছেড়ে দিয়ে প্র্যাকটিস শুরু করতে। জলপাইগুড়িতে ডাক্তারবাবুর পৈতৃক বাড়ি আছে, পড়াশোনাও সেখানেই করেছেন, ফলে পরিচিতি যে একদম নেই তা নয়। অতএব জলপাইগুড়ি শহরে থেকে ডাক্তারি করে বেঁচে থাকা খুব সমস্যার হবে না। ডাক্তারবাবুকে তার স্ত্রী আবার ওই কথা মনে করিয়ে দিলে তিনি বললেন, এটা তো আমি সহজেই পারি, কিন্তু চা বাগানের এই কর্মীরা এবং তাদের পরিবারের লোকজন কি অসহায় তা তো তুমি দেখছো। এদের ছেড়ে চলে যাব? থেকে বা তুমি কি করতে পারছো বলো? প্রকাশ্যে কিছুই পারছি না, কিন্তু তুমি গোপনে ওদের সাহায্য করছো।
এ কথা প্রকাশ পেলে কি হবে তা ভাবতে পারছো? জানি, কিন্তু আমার একটা ব্যাপারে এখন কৌতূহল হচ্ছে। এই যে ম্যানেজার আমাদের যে উদ্দেশ্যে পাঠাতে চাইছেন, তার পাশাপাশি আমি এইসব মানুষের আত্মীয়রা যারা ওখানে থেকে গিয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাই। না গেলে আমি সেই সুযোগ পাবো না। তুমি ম্যানেজারের অর্ডার মেনে নেবে? এই অর্ডার মেনে নিলে যদি আমার অনেক দিনের কৌতূহলে নিরসন হয়, তাহলে তা মেনে নিতে আমার আপত্তি নেই। ডাক্তারবাবু হাসলেন। চা বাগানের বড়বাবু হাসপাতালে এলেন পরের দিন সকালে। বললেন, গুড মর্নিং ডাক্তারবাবু, আসতে পারি? নিশ্চয়ই, বসুন। উল্টো দিকের চেয়ারে বসে একটা কাগজ এগিয়ে দিলেন বড়বাবু। এই নিন, এই কাগজে সমস্ত ইনফরমেশন ডিটেলস লিখে দিয়েছি, কিন্তু আমি চেষ্টা করেও মোহমিলনের কোনো হোটেলের নাম পাইনি। আপনাদের যেতে এবং আসতে প্রায় 5 থেকে 5.5 দিন সময় লাগবে। বড় সাহেব চাইছেন ওখানে অন্তত 5 দিন থেকে সব তথ্য সংগ্রহ করে আনুন। এই যে প্রায় 11 দিন ধরে 5 জন মানুষ যাবে, থাকবে, ঘুরবে এবং ফেরার সময় আরও 2 জন সংখ্যায় বাড়বে, তাদের যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ কত পড়বে তার হিসেব করেছেন? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। ডাক্তারবাবু, গতকাল সন্ধ্যায় অর্ডার পেয়েছি। এত অল্প সময়ের মধ্যে সবটা করে উঠতে পারিনি। আপনাকে বিকেলের আগেই দিয়ে দেব। বড়বাবু মাথা নাড়লেন। আপনি যাদের সঙ্গে নিয়ে যাবেন তাদের ঠিক করেছেন? ডাক্তারবাবু বললেন, আপনিই ঠিক করে দিন না। তা দিতে পারি, কিন্তু ছেলেগুলো কি কম বয়সী হলে ভালো হবে? ওরা তো দেশের কথা শুনেছে বলে মনে হয় না। কম বয়সী নয়, একজন প্রৌঢ়, একটু শক্ত সমর্থ বৃদ্ধ হলে ভালো হয়। বাকিরা বিভিন্ন বয়সের। আর হ্যাঁ, সবাই ছেলে না হয়ে একজন মেয়ে দলে থাকলে সুবিধা হবে। ওখানকার মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে। বলতে বলতে মাথা নাড়লেন ডাক্তারবাবু। কিন্তু একজন মেয়ে দূর দেশে ছেলেদের সঙ্গে যেতে কি রাজি হবে? অল্প বয়সী হলে তার বাবা বা স্বামী ছাড়বে না। বেশি বয়সীদের নিয়ে যাওয়া ঠিক হবে না, সমস্যা হবে। 2 জন মেয়ে হলে তবু। তাহলে 2 জনই যাক, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। এক কাজ করুন, আমাদের হাসপাতালে এতোয়ারি নামে যে মেয়েটি কাজ করে তার স্বামী সঙ্গে থাকে না, ওকে নিতে পারেন। আর ওর সঙ্গে আরেকজনকে বেছে নিন। দেরি না করে এখনই ঠিক করবেন, সঙ্গে ছেলে দুটোকেও। ডাক্তারবাবু কথা শেষ করলেন। কিন্তু যাও বললেই যাওয়া যায় না। পাশের চা বাগানের এক বাঙালি বাবুর কলেজে পড়া ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছিল। ছেলেটা নাকি দেশদ্রোহী। সে পুলিশের কাছে ধরা দিতে চায়নি। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সে মারা গিয়েছে। ছেলেটিকে এলাকার সবাই পছন্দ করত। তার মৃত্যুর খবর পাওয়া মাত্র হাটের দোকানপাট বন্ধ হয়ে যায়। বাগানের মালিক সাহেব কোম্পানি বলে কর্মচারীরা কাজ করতে বাধ্য হয়েছে, কিন্তু মানুষ অসন্তুষ্ট হয়েছে। আসাম থেকে যে ট্রেন আসে এবং আসামে যায় তা অর্ধেক দিন বন্ধ রাখতে হয়েছিল। আর এই কারণে বড় সাহেব তার প্রতিনিধিদের যাত্রা কয়েকদিন পিছিয়ে দিলেন। এতে লাভ হলো ডাক্তারবাবুর। চা বাগানে বইপত্র পছন্দসই পাওয়া যায় না। কিছু বই সংগ্রহ করলেন, কিন্তু তাতেও খুব একটা কাজ হলো না। চা বাগানের কাজে খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসা শ্রমিকদের ইতিহাস সেসব বইয়ে তেমনভাবে নেই। 2 জন বৃদ্ধ যারা এক সময় বালক বয়সে এসে চা বাগানের কাজে সারা জীবন কাটিয়েছে, তাদের সঙ্গে কথা বললেন তিনি। তারা স্মৃতি হাতড়ে যেটুকু বলতে পেরেছিল তা জড়ো করে ডাক্তারবাবু বুঝলেন ওরা বাবা মায়ের সঙ্গে দলে দলে গ্রাম ছেড়ে বহু পথ হেঁটে একটা জায়গায় পৌঁছেছিল, যেখানে পেট কাটা গাড়ি রেল ইঞ্জিনের পেছনে সার দিয়ে দাঁড়িয়েছিল। সেই ওয়াগনে বাবা মায়ের নাম লিখে সবাইকে তোলা হয়েছিল। জায়গাটার নাম তারা জানে না, হয়তো বাবা মা জানত। ডাক্তারবাবু জিজ্ঞাসা করেছিলেন গ্রাম থেকে ওই জায়গায় পৌঁছতে তাদের কতটা সময় লেগেছিল।
দুজন দুরকম উত্তর দিয়েছিল। কেউ বলেছিল 2 দিন, কেউ বলেছিল 1 দিন। তবে দুজন একটা বিষয় একই কথা বলেছে, যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছিল তাদের সবাইকে ইংরেজদের আঁড় কাঠিরা নিয়ে আসেনি। বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা এবং অভিভাবকহীন শিশুদের বাধ্য করা হয়েছিল থেকে যেতে। ওরা চোখের জল ফেললেও কাজ হয়নি। ডাক্তারবাবু খুশি হলেন। সেই বৃদ্ধরা এতদিন পরে বেঁচে থাকতে পারে না, কিন্তু বালক বালিকা, শিশু, হয়তো কিশোর কিশোরীদের কেউ কেউ নিশ্চয়ই বেঁচে আছে। তাদের খোঁজে বের করে কথা বলতে হবে। ডাক্তারবাবু ভাবলেন, যখন ওদের পূর্বপুরুষদের চা বাগানের কাজে নিয়ে আসা হয়েছিল তখন যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তারপরে তো অনেক পরিবর্তন হয়েছে। ওইসব গণ্ড পাড়াগা থেকে আসা যাওয়ার পথের চেহারা কি বদলায়নি? বিকেলবেলায় বড়বাবু হাসপাতালে এলেন। পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, খুব ভালো হলো যাত্রার দিন পিছিয়ে যাওয়ায়। ডাক্তারবাবু তাকালেন। বড়বাবু বললেন, ওর ছুরি তোর বিয়ে হয়ে যাচ্ছিল, এখন একটু ধীরে সুস্থে কাজ করা যাবে। বড় সাহেব জিজ্ঞাসা করছিলেন, কত টাকা দিলে আপনাদের ওখান থেকে ঘুরে আসতে অসুবিধা হবে না? আমি হিসাব করে একটু বেশি বলেছি, ট্রেন ভাড়া বাদ দিয়ে 300 টাকা, ঠিক আছে? ব্যাপারটা আমার চেয়ে আপনি ভালো বুঝবেন, ডাক্তারবাবু বললেন। ম্যানেজার সাহেব বলেছেন আপনার জন্য সব ব্যবস্থা আলাদা করতে। আপনি এখান থেকে ওসব আলাদা করবেন কি করে? আমার উপর ছেড়ে দিন। ঠিক কথা। আচ্ছা, আপনার সঙ্গে যারা যাবে তাদের একজনের নাম আপনি বলেছিলেন, বাকিদের কথা চিন্তা করেছেন? বড়বাবু জিজ্ঞাসা করলেন। না, তাছাড়া ওই মেয়েটি তো যেতে রাজি নাও হতে পারে। আপনি বরং ওর সঙ্গে কথা বলে দেখুন। ডাক্তারবাবু খবর পাঠালেন, এতোয়ারি যেন এখনই এসে দেখা করে। বড়বাবু বললেন, 2টি লোককে আমি ভেবেছি, আপনি কথা বলে দেখুন। একজন ফ্যাক্টরিতে কাজ করে, অন্যজন বড় সাহেবের বেয়ারা। দুজনে বেশ চটপটে। বেয়ারা 1-8টা ইংরেজি শব্দ জানে। আচ্ছা, যদি এই মেয়েটি রাজি হয়ে যায় তাহলে ওকেই দায়িত্ব দিন না, যে ওর সঙ্গে যাবে সেই মেয়েকে বেছে নিতে। এতরে দরজায় এসে দাঁড়ালো, মুখে কৌতূহল। ডাক্তারবাবু বললেন, ভেতরে এসো। শোনো, আমাদের বড় সাহেবের ইচ্ছে তোমরা যারা চা বাগানে কাজ করো তাদের পূর্বপুরুষরা যেখান থেকে এসেছে সেই জায়গাটা তোমরা কয়েকজন দেখে এসে কিরকম লাগলো তা সবাইকে বলো। 2জন ছেলের সঙ্গে 2জন মেয়ে দলে থাকবে। মেয়েদের একজন হিসেবে তোমাকে ভাবা হয়েছে। বড়বাবু বললেন, তোমরা 4জন এখান থেকে শিলিগুড়ি গিয়ে ট্রেনে চেপে তোমাদের পূর্বপুরুষের দেশে যাবে। আমাদের ডাক্তারবাবু তোমাদের নিয়ে যাবেন। উনি যা বলবেন তাই তোমাদের করতে হবে, ওর কথা মতো চলতে হবে। এখন বলো, তুমি যেতে রাজি আছো তো? একটু সময় নিল এতোয়ারি। 2টো মানুষ তার দিকে তাকিয়ে আছে, যাদের সঙ্গে অন্য সময় সে কথা বলতে সাহসই পেত না। ডাক্তারবাবু বিরক্ত হলেন। কি হলো, অসুবিধে থাকলে বলো। এতোয়ারি জিজ্ঞাসা করল, ওখানে গিয়ে কি করতে হবে? ওখানে তোমার পূর্বপুরুষের আত্মীয়রা আছেন, তাদের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে তা আমি পরে বলে দেব। ডাক্তারবাবু বললেন, আর কোনো মেয়ে সঙ্গে থাকবে তো? হ্যাঁ, থাকবে। মাথা নিচু করল এতোয়ারি। আপনি হুকুম করছেন, আমি যাব। তাহলে আরেকটা কাজ করো, তোমার পছন্দ মতো আর একজন মেয়েকে সঙ্গে নাও, তাকে কাল সকালে নিয়ে আসবে। বড়বাবু বললেন। এবার মাথা নাড়ল এতোয়ারি। আমি যাদের চিনি তাদের স্বামী বা বাবা একা যেতে দেবে না। তারপর একটু নিচু স্বরে বলল, আমার মতো কেউ নেই। বড়বাবু বললেন, ঠিক কথা, কি করা যায়? এ মেয়েটিকে একা পাঠালে ওকে নিয়ে নানা কথা উঠবে।
বলতে বলতে মনে পড়ে গেল বড়বাবুর। এতোয়ারের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, একটি মেয়ে আছে, যেতে রাজি হলে বাবা মা স্বামী কোনো সমস্যা করবে না, কারণ তারা কেউ নেই। তবে মেয়েটা চা বাগানে কাজ করে না, এটাই মুশকিল। কে? ওর পূর্বপুরুষ কি ওদেশ থেকে এসেছিল? হ্যাঁ ডাক্তারবাবু, জড়াজড়ি হলে আপনার কাছে নিশ্চয়ই ওষুধ নিতে এসেছে। মেয়েটার নাম পুষি। আমাদের চা বাগানের বাউন্ডারির বাইরে যে কয়েকটা ঝুপড়ি আছে তার একটাই থাকে। 30-32-এর বেশি বয়স না। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, অল্প বয়সে পুষি চা বাগানে কাজ করত, কিন্তু ওই মেয়েটার তো বেশ দুর্নাম আছে বলে শুনেছি। থাক না, বড় সাহেব যে জন্য পাঠাচ্ছেন সেই কাজটা ঠিকঠাক করে এলে আমাদের অসুবিধা কোথায়? ওর সঙ্গে আজই কথা বলা দরকার। হ্যাঁ বলুন, এমন তো হতে পারে পুষি যেতে রাজি হবে না। আপনি তো ওকে জোর করে পাঠাতে পারবেন না। ডাক্তারবাবু এতোয়ারের দিকে তাকালেন। পুষিকে নিশ্চয় চেনো, ও যদি সঙ্গে যায় তাহলে তোমার কি অসুবিধা হবে? একটু ভাবল এতোয়ারি, তারপরে মাথা নেড়ে না বলল। বিকেলে চেম্বারে এসে বসতেই ছোট নার্স সামনে এসে বলল, পুষিকে কি আপনি দেখা করতে বলেছেন স্যার? পুষি? ও হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নয়, বড়বাবুর সঙ্গে দেখা করতে বলো। পুষি বলছে বড়বাবু নাকি ওকে আপনার কাছে পাঠিয়েছেন। ও, ডাকো ওকে। ছোট নার্স যাকে ঘরে নিয়ে এলো তার শুধু চেহারা নয়, হাঁটা চলাতেও চটক আছে। ছোট নার্স বলল, এর নাম পুষি। এটা কি তোমার ভালো নাম? তাই তো ছেলেবেলা থেকে শুনেছি। চার্চের জন্য অবশ্য আর একটা নাম ছিল, সে নাম বললে কেউ চিনতে পারবে না। পুষি হাসল। মেয়েটাকে ভালো করে দেখলেন ডাক্তারবাবু। বয়স আন্দাজ করা খুব কঠিন, তবে অন্য সব শ্রমিক পরিবারের মেয়েদের মতো শরীরটাকে অবহেলায় ফেলে রাখে না। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কেন তোমাকে আজ ডাকা হয়েছে তা নিশ্চয়ই বড়বাবু বলেছেন? পুষি হাসল। হ্যাঁ, বলেছেন অনেক দূরে রেলগাড়িতে চড়ে যে দল যাবে আমাকে সেই দলে থাকতে হবে। আরেকটা মেয়েও নাকি দলে থাকবে। হ্যাঁ, আমরা 10 দিনের মধ্যে ফিরে আসব। ডাক্তারবাবু বললেন, আপনি যাবেন তো? হ্যাঁ যাব। আমার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু। থেমে গেল পুষি। ডাক্তারবাবু তাকালেন, কপালে ভাঁজ পড়ল। বলতে লজ্জা করছে। ডাক্তারবাবু তাকিয়ে থাকলেন, কথা বললেন না। এতদিন থাকবো না। চোখের কোণে তাকালো পুষি। খরচ আছে। আপনারা কি সবাইকে শুধু শুধু বেড়াতে নিয়ে যাচ্ছেন, না টাকাও দেবেন? তোমার কথা তো আমি ম্যানেজার সাহেবকে বলবো। আর কেউ তো টাকা চায়নি। অবশ্য এটাও সত্যি, সবাই বিনা পারিশ্রমিকে যাবে কেন? হ্যাঁ, তোমার সঙ্গে এতোয়ারির পরিচয় আছে? এতোয়ারি? যে মেয়েটা এখন এই হাসপাতালে কাজ করে? ও, যে মেয়েটার চোখের উপর বিরাট আপ ছিল। হ্যাঁ হ্যাঁ, তাকে দেখেছি। কারোর সঙ্গে মেশে না বলে শুনেছি। কেন? এতোয়ারি দলের সঙ্গে যাচ্ছে। তুমি যদি যাও তাহলে তোমরা দুজন মেয়ে একসঙ্গে থাকবে। ডাক্তারবাবু বললেন, ও এখনও টাকার কথা বলেনি। তোমাকে যদি বড় সাহেব টাকা দেন তাহলে ওকেও দেওয়া হবে। কি করব বলুন, ওদের তো বাবা দাদা স্বামী আছে, আমার তো কেউ নেই। যত খরচ সব আমাকেই মেটাতে হয়। পুষি হাসল। ঠিক আছে, তুমি কাল সকালে সে খবর নিয়ে যেও বড় সাহেব টাকা দিতে রাজি আছেন কিনা। আর হ্যাঁ, একটু দাঁড়াও। ডাক্তারবাবু এতোয়ারিকে ডেকে পাঠালেন। এতোয়ারি এলো, মুখ নিচু করে দাঁড়ালো। ডাক্তারবাবু বললেন, এতোয়ারি, এই হলো পুষি। তুমি নিশ্চয় ওকে চেনো। আমাদের সঙ্গে ওর যাওয়ার কথা আছে। এতোয়ারি মাথা নাড়ল। পুষি বলল, ও মা, তোমার কপালে একটা আপ ছিল না, সেটা কোথায় গেল?
এতোয়ারি মুখ তুলল। ছিল, এখন নেই। বা, আপ চলে যাওয়ার পর তোমার মুখ খুব সুন্দর হয়ে গেছে। শান্ত গলায় এতোয়ারি বলল, ডাক্তারবাবু ব্যবস্থা করে দিয়েছেন। কেটে বাদ দেওয়া হয়েছে বুঝি? অল্প বয়সে করলে ভালো জায়গায় বিয়ে হতে পারত। যার সঙ্গে বাপ মা বিয়ে দিয়েছিল সে আছে না গেছে আমার জানা নেই। ডাক্তারবাবু দেখলেন পুষি ঠোঁট উল্টে কাঁধ নাচালো। তার একটাই মানে, এতোয়ারিকে পুষির এখন পছন্দ হচ্ছে না। ডাক্তারবাবু বললেন, পুষি, তুমি এখন যেতে পারো। বড়বাবু 4 জনের জন্য 50 টাকা বরাদ্দ করতে বড় সাহেবকে রাজি করালেন। ডাক্তারবাবুকে বললেন, বড় সাহেবকে এই খাতে টাকা দিতে রাজি করাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি বলি কি, টাকাটার 5 ভাগ করে 1 ভাগ আপনিও নিন। মাথা নাড়লেন ডাক্তারবাবু। ওসব কথা থাক। আর একটা ভালো খবর আছে। পুষিকে বলেছি 10 দিনের জন্য 10 টাকা দেওয়া হবে, তার বেশি বড় সাহেব পারবেন না। সে গুইগাই করেও শেষ পর্যন্ত রাজি হলো। তাহলে তৈরি হয়ে নিন, এই খামটা রাখুন, এতে সমস্ত টাকা রয়েছে। আপনারা কাল সকালে রওনা হয়ে যান। বড়বাবু বললেন। সকাল হতে ফ্যাক্টরির সামনে ভিড় জমতে লাগল। কুলি লাইনগুলো থেকে দলে দলে মানুষ এসেছে, যারা তাদের পূর্বপুরুষদের ভিটে দেখতে যাচ্ছে তাদের বিদায় জানাতে। তারা নিজেদের মধ্যে যেসব কথা বলছিল তা সেসব গ্রাম নিয়ে, যা তাদের পূর্বপুরুষদের ছিল। তারা কেন, তাদের বাবা কাকারাও সেই গ্রাম চোখে দেখেনি। শোনা কথার সঙ্গে কল্পনা মিশে গিয়ে গল্প ক্রমশ লম্বা হচ্ছিল। স্ত্রীকে নিয়ে ডাক্তারবাবু এলেন। সঙ্গে কাজের লোকের মাথায় একটা বেডিং আর সুটকেস। এতোয়ারে এবং তার মা একপাশে দাঁড়িয়ে। ফ্যাক্টরির লোকটির নাম কালু, সাহেবের বেয়ারার নাম সমরা। দুজনে বেশ সেজেগুজে এসেছে। তাদের বউ ছেলেমেয়েরা ঘিরে রেখেছে তাদের। একটু পরে বড় সাহেব মেজ এবং ছোট সাহেবকে সঙ্গে নিয়ে এলেন। বড় সাহেব ডাক্তারবাবুর সঙ্গে করমর্দন করে বললেন, গুড লাক, ওখানকার যত খারাপ সব এদের দেখাবে। গাড়ি এলো, বাগানের গাড়ি। এই গাড়িতে সবাই 2 ঘন্টা দূরে তিস্তা নদীর গায়ে গিয়ে নামবে। সেখান থেকে নৌকায় ওপারে গিয়ে বাসে চেপে শিলিগুড়িতে পৌঁছে ট্রেন ধরবে। বড় সাহেব বললেন, ওরা 4 জন কেন? আরেকজন মহিলার আসার কথা ছিল, সে কোথায়? ঠিক তখনই পুষিকে দেখা গেল দুলতে দুলতে আসছে। তার হাতে একটা কাপড়ের ব্যাগ। বড় সাহেবকে বড়বাবু ফিসফিস করে কিছু বললে তিনি পুষিকে দেখলেন। চোখাচোখি হওয়া মাত্র অন্যদিকে চোখ সরিয়ে নিল পুষি। দেখা গেল বিদায় জানাতে প্রত্যেকের আত্মীয় বন্ধুরা এলেও পুষির জন্য কেউ আসেনি। ড্রাইভারের পাশের আসনে উঠে বসলেন ডাক্তারবাবু, বাকিরা পেছনের 2 সারি আসনে। বড় সাহেব বললেন, ডক্টর, কোনো বড় সমস্যা হলেই লোকাল থানাকে জানালে, ওরা এখানকার থানাকে ওয়্যার করে জানালে আমি খবর পেয়ে যাব। ওহো, আপনি এটা রাখুন। বড় সাহেবের নির্দেশে একটা থলি এগিয়ে দিল তার বেয়ারা। বড় সাহেব বললেন, এর মধ্যে ক্যামেরা আছে, সঙ্গে অনেক ছবি তোলার জন্য ফিল্ম। ওখানকার মানুষের দারিদ্র্যের ছবি যতটা পারেন তুলে আনবেন। থলিটা নিয়ে মাথা নাড়লেন ডাক্তারবাবু। বড় সাহেব বললেন, ওয়েল, ভালোভাবে সব কাজ শেষ করে ফিরে আসুন। মনে রাখবেন, ওখানকার 2 জন মানুষ, অবশ্যই স্বামী স্ত্রীকে যেমন করে হোক এখানে নিয়ে আসবেন। ওদের মুখে না শুনলে এখানকার মানুষ বিশ্বাস করবে না। ব্যাপারটা ভুলে যাবেন না যেন। গাড়ির চাকা গড়াতে আরম্ভ করলেই অনেকগুলো নারী কণ্ঠ চিৎকার করে কেঁদে উঠল। একটু পরে পুরুষ কণ্ঠ সঙ্গে যোগ দিল। কান্না যে সংক্রামক তা আর একবার প্রমাণিত হল। গাড়ির পেছন পেছন শ্রমিকরা প্রথমে হাঁটতে, পরে দৌড়তে লাগল, সবাই গাড়ির পেছন পেছন। একসময় গাড়ির গতি বেড়ে যেতে
তারা পেছনে পড়ে রইল। জলপাইগুড়ি আর বার্নিশের মধ্যে যে বিশাল তিস্তা নদী, তার উপর নৌকো যাতায়াত করছে। চা বাগান থেকে সেখানে পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লাগল। ডাক্তারবাবু লক্ষ্য করছিলেন এই পথটুকু পেছনে বসা 4 জন মানুষ কোনো শব্দ করেনি। সবাই অদ্ভুত চোখে দুপাশের গাছপালা, গ্রামের ঘরবাড়ি দেখে গিয়েছে। ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে ওদের ডাকলেন। কালু বলল, আমি যাব না ডাক্তার সাহেব, আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? আমরা তো 10 দিন পরে ফিরে আসব। ঠিক তখনই গাড়ি থেকে নেমে হাসল পুষি। আমার তো ভয় দূরের কথা, খুব মজা লাগছে। জীবনে কখনো ট্রেনে করে কোথাও যাইনি, আজ যেতে পারবো। হাত তুলে কালুকে বলল, তুমি কি বাচ্চা ছেলে নাকি? নেমে এসো। নৌকায় চেপে নদী পেরিয়ে আসার পর সমরা বলল, এত বড় নদী আমি কখনো দেখিনি, নৌকোতেও আজ প্রথম চড়লাম। অন্যরা কথা না বললেও মুখ দেখে মনে হচ্ছিল তারাও একই রকম ভাবছে। নদীর এপাশে 3টে ট্যাক্সি দাঁড়িয়েছিল। প্রথম ড্রাইভার সাগ্রহে রাজি হল শিলিগুড়ি স্টেশনে ওদের পৌঁছে দিতে। ভাড়া নিয়ে একটুও দরাদরি করল না। অনেকদিন পরে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে যেতে যেতে ডাক্তারবাবুর মনে হলো স্ত্রী সঙ্গে না থাকলে চা বাগানে থাকা সম্ভব হতো না। হঠাৎ পেছন থেকে পুষির চিৎকার ভেসে এলো, রোক্কে রোক্কে, যারা রোক্কে। ড্রাইভার ঝটপট গাড়ি থামালে পুষি জানলা দিয়ে মুখ বের করে কিছু দেখে বলল, কি সুন্দর, কি সুন্দর। এতোয়ারই পুষির মাথার পাশ দিয়ে দেখতে পেল রাস্তার ধারে একটা খুব সুন্দরী মেয়ের ছবি টাঙানো রয়েছে। এত সুন্দরীকে সামনাসামনি দূরের কথা, ছবিতেও কখনো দেখেনি সে। ডাক্তারবাবু গম্ভীর গলায় ড্রাইভারকে বললেন, চলো। গাড়ি চলতে শুরু করলে আবার বসে পড়ে পুষি জিজ্ঞাসা করল, বাব্বা, এত সুন্দরী মেয়ে সত্যি সত্যি হয়? ছবিটি আমি দেখিনি, বলতে পারবো না। ডাক্তারবাবু বললেন, শিলিগুড়ির টাউন স্টেশনটি বেশ ছোট। অবশ্য সারাদিনে হাতে গোনা কয়েকটি ট্রেন এই স্টেশনে এসে দাঁড়ায়। ভাড়ার গাড়ি ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে একটা অপেক্ষা গৃহে ঢুকে ডাক্তারবাবু বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, ওপাশে বাথরুম আছে, ছেলেরা আমার সঙ্গে এসো। এখন দুপুর প্রায় শেষ। সামনের দোকান থেকে 4 জনের জন্য খাবার কিনে ওদের পাঠিয়ে দিয়ে ডাক্তারবাবু স্টেশন মাস্টারের ঘরে ঢুকে দেখলেন ভদ্রলোক বাঙালি। আলাপ হলো। সব শুনে ভদ্রলোক বললেন, আমি এতদিন এখানে আছি, কাউকে আপনার মতো উদ্দেশ্য নিয়ে যাত্রা করতে দেখিনি। আপনি কি ওদের সঙ্গে যাবেন না আলাদা কোচে যেতে চান? ওদের আলাদা ছাড়া উচিত হবে না। ওই ক্লাসে আমার তেমন অসুবিধা হবে না, অন্য কোচে গেলে চিন্তায় থাকব। ডাক্তারবাবু বললেন। স্টেশন মাস্টার টাকা নিয়ে তার কর্মচারীকে দিয়ে টিকিট করিয়ে আনলেন। বললেন, ও হ্যাঁ, 2 মিনিট বাঁদিকে গেলে ভালো খাবারের দোকান পাবেন, বললে ওরা পথের জন্য প্যাক করে দেবে। টিকিট নিয়ে ওয়েটিং রুমে এসে ডাক্তারবাবু দেখলেন একদিকের মেঝের উপর বসে আছে এতোয়ারি, উল্টো দিকে কালু ও সমরা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। পুষিকে না দেখতে পেয়ে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, পুষি কোথায়? ছেলেরা তাকালো। কালু হাত তুলে দরজা দেখিয়ে বলল, বাইরে চলে গেল। ডাক্তারবাবু আবার ঘরের বাইরে এসে দুপাশে তাকিয়েও মেয়েটাকে দেখতে পেলেন না। যেরকমই জীবনযাপন করুক, পুষি যদি হারিয়ে যায় তাহলে তাকে জবাব দিতে হবে। খানিকটা এপাশ ওপাশ ঘোরার পর ডাক্তারবাবু পুষিকে দেখতে পেলেন। একটা সিগারেটের দোকানের সামনে 2টো ছেলের সঙ্গে দাঁড়িয়ে হেসে কথা বলছে। তিনি গম্ভীর গলায় ডাকলেন, পুষি। ঘাড় ঘুরিয়ে পুষি তাকে দেখে একটা হাত নাড়ল। তখনই ডাক্তারবাবু দেখলেন ওর অন্য হাতে সিগারেট জ্বলছে। শ্রমিক মেয়েরা, বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে,
তাদের বিড়ি খাওয়ার অভ্যেস আছে। হাট থেকে তামাক পাতা আর তামাক কিনে বাড়িতে বিড়ি বানিয়ে নিলে খুব কম খরচ হয়। কিন্তু পুষির হাতে সিগারেটটা খুব চোখে লাগলো। ছেলেদের কিছু বলে পুষি বেশ কায়দা করে সিগারেট নিভিয়ে হেলতে দুলতে কাছে এলো। একটু দেখতে না পেয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি? বলুন, কি বলছেন? তোমরা 4 জন একসঙ্গে থাকবে, একা কোথাও যাবে না। এটা তো চা বাগান নয়, বদমাশ লোকজন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ও মা, তাই? হাসল পুষি। যাও, ওদের কাছে যাও। আচ্ছা, আপনি বদমাশ লোকদের চেনেন? তাকালো পুষি। তাদের দেখে বোঝা যায় না, ব্যবহারে প্রকাশ পায়। ও, কিন্তু ওই যাদের এনেছেন তাদের সঙ্গে থাকতে আমার একটুও ভালো লাগছে না, বিচ্ছিরি। ঠোঁট বেঁকালো পুষি। মানে? অবাক হলেন ডাক্তারবাবু। সেই চা বাগান ছাড়ার পর কেউ কথা না বলে মুখ ভেড়ার মতো করে বসে আছে, কথা বললেও উত্তর দেয়নি। তুমি এতোয়ারির সঙ্গে কথা বলতে পারো? এতোয়ারি? সে তো সতী সাবিত্রী। আমার সঙ্গে কথা বললে যদি তার চরিত্র খারাপ হয়ে যায়, এই ভয়ে কুঁকড়ে আছে। খিলখিলিয়ে হেসে উঠল পুষি। তুমি তো খুব বাচাল। যাও, ওদের সঙ্গে বসে থাকো। খবরদার, একা কোথাও যাবে না। এটা শহর, চা বাগান নয়। এখানকার মানুষেরা সবাই সরল নয়। যাও। শেষ শব্দটা বেশ জোরের সঙ্গে উচ্চারণ করলেন ডাক্তারবাবু। অবাক হয়ে একবার ডাক্তারবাবুকে দেখে স্টেশনের ঘরের দিকে চলে গেল পুষি। ডাক্তারবাবু লোকগুলোর মুখ দেখে বুঝলেন বেশ হতাশ হয়েছে। কাঠের বেঞ্চ, যাত্রী কম থাকায় তাতে কেউ কেউ শুয়ে পড়েছে। যত সংকুচিত হয়ে থাকুক, মানুষ দেখেই শেখে। ট্রেন ছাড়ার পর খাওয়া সেরে সোমরা এবং কালু সাহসী হল। ওরা ওপাশের একটা খালি বেঞ্চে দুপাশে পা ছড়িয়ে শুয়ে পড়ল। জানলা ধারে বসেছিল পুষি, তার পাশে এতোয়ারি। ট্রেন চলছে সাধারণ গতিতে। ডাক্তারবাবু ওদের উল্টো দিকে বসে আদিবাসীদের ইতিহাস সংক্রান্ত একটা বই পড়ছিলেন। হঠাৎ পুষে চিৎকার করে এক হাতে চোখ চেপে এপাশে মুখ ফেরালো। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বাহাতে একটা চোখ ঢেকে অন্য খোলা চোখে তাকালো পুষি। বলল, উফ, কি একটা ঢুকলো চোখে, খুব জ্বলছে। ওফ মা গো! ধোয়ার সঙ্গে ইঞ্জিনের কয়লার কুচি উড়ে আসে, তারই গুঁড়ো হয়তো ঢুকেছে। এতোয়ারি ওর চোখ থেকে গুঁড়োটা এই রুমালের এক কোণ দিয়ে তুলে বাইরে বের করে দাও, অস্বস্তি চলে যাবে। ডাক্তারবাবু বললেন। একটু ইতস্তত করলো এতোয়ারি। তারপর ডাক্তারবাবু রেখে দেওয়া রুমাল নিয়ে পুষির পাশে বসে নিচু গলায় বলল, চোখ খুলে তাকাও। পুষে চোখ বড় করল, করে বলতে লাগলো। রুমালের কোনা সুচলো করে চোখের কোণ থেকে ক্ষুদ্রাতে ক্ষুদ্র কয়লার কুচি বের করে এনে এতোয়ারি বলল, বেরিয়ে গেছে। পুষে 3-4 বার চোখের পাতা ফেলে বন্ধ করে চিৎকার করল, উফ, এখনো কচকচ করছে, বের হয়নি। এতোয়ারি বলল, দেখি। সে আবার ভালো করে চোখ দেখে নিয়ে বলল, আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমার চোখে ব্যথা করছে। কাঁদো কাঁদো হলো পুষি। ডাক্তারবাবু দেখলেন এতোয়ারি তার আগের জায়গায় ফিরে গিয়ে রুমালটা এগিয়ে দিল। সেটা নিয়ে বাধ্য হয়ে ডাক্তারবাবু পুষির সামনে গিয়ে বললেন, দেখি চোখটা, মুখ উপরে তোলো। আদুরে আদুরে ভঙ্গিতে পুষি মুখ তুলে 2 চোখই বন্ধ করে রাখল। চিবুকে আঙুল দিয়ে মুখটা তুলে ডাক্তারবাবু গম্ভীর গলায় বললেন, চোখ খোলো। সঙ্গে সঙ্গে 2টো চোখই খুলল পুষি। ডাক্তারবাবু যখন পরীক্ষা করছিলেন তখন লক্ষ্য করলেন পুষি যে চোখে ময়লা পড়েনি সেই চোখ বারবার খুলছে আর বন্ধ করছে। দেখা হয়ে গেলে ডাক্তারবাবু বললেন, ওপাশে ছোট দরজা ঠেলে ভেতরে গিয়ে ভালো করে চোখ ধুয়ে এসো, ময়লা যা ছিল বেরিয়ে গেছে, যাও। যে চোখে ময়লা পড়েছিল সেই চোখের পাতা কয়েকবার খোলা বন্ধ করে একগাল হাসল পুষি। না, চলে গেছে, আর ধুতে হবে না, আপনি হাত দিলে সব অসুখ সেরে যায়।
দুবার ট্রেন পাল্টে ওরা যখন মহামিলন স্টেশনে পৌঁছল তখন 2 দিন কেটে গিয়ে 3য় দিনের ভোর এসেছে। ওরা 5 জন ছাড়া খুব অল্প যাত্রী ট্রেন থেকে নামলো, উঠল। টিকিট দেখিয়ে বাইরে আসার সময় ইউনিফর্ম পরা একটি লোককে দেখে ডাক্তারবাবু বুঝতে পারলেন ইনি স্টেশন মাস্টার। এগিয়ে গিয়ে বললেন, গুড মর্নিং, আমি ডক্টর মুখার্জি, নর্থ বেঙ্গল থেকে আসছি। আপনি? স্টেশন মাস্টার অব দিস স্টেশন। বলতে বলতে ভদ্রলোক গর্বের হাসি হাসলেন। আপনার কাছে একটু সাহায্য চাইছি। ইয়েস। ভদ্রলোক বোধহয় বাংলা বলতে চাইছিলেন না। কাছাকাছি থাকা খাওয়ার হোটেল কোথায় আছে? নো হোটেল। সর্বনাশ। হোয়ার টু গো? আমরা এখানকার গ্রামগুলো ঘুরে দেখতে চাই। ও, দেন ইউ আর গভর্নমেন্ট অফিসার। ইউ ইন মাই স্টেশন। দেয়ার ইজ এ গেস্ট রুম। দে আর উইথ ইউ? দেন দে ক্যান স্টে ইন দি প্ল্যাটফর্ম। ফুড ইজ নো প্রবলেম। মাই নেম ইজ মিস্টার এসকে দে। ভদ্রলোক হেলতে দুলতে চলে গেলেন। খানিকটা দূরে দাঁড়িয়ে একটা বুড়ো লোক হাফ প্যান্ট আর চাদর মুড়ি দিয়ে কথা শুনছিল। স্টেশন মাস্টার চলে গেলে এগিয়ে এলো সে। কপালে আঙুল ঠেকিয়ে বললেন, আপনারা যদি থাকা খাওয়ার জায়গা চান তাহলে 2 মাইল দূরে মরা সাহেবের বাংলোতে চলে যান। মরা সাহেবের বাংলো মানে? ওখানে একজন বুড়ো সাহেব থাকতেন, অনেক দিন হলো মরে গিয়েছেন। এখন যে বুড়িটা থাকে তাকে সবাই ওই মরা সাহেবের বউ বলে। সঙ্গে মেয়ে ছেলে আছে দেখলে বুড়ি হয়তো জায়গা দিতে পারে। মুশকিল হলো সাহেবের সঙ্গে থাকতে থাকতে বুড়ি আর মদেশিয়া ভাষায় কথা বলে না, বাইরের লোকের সঙ্গে শুধু ইংরেজিতে কথা বলে। আপনারা ওখানে যেতে পারেন। কথাগুলো মনে ধরল ডাক্তারবাবুর। লোকটির কাছে ঠিকঠাক হদিশ জেনে নিয়ে 4 জনকে বললেন তাকে অনুসরণ করতে। স্টেশন ছাড়াতেই যেসব গাছ নজরে এলো তাদের উত্তর বাংলার চা বাগান অঞ্চলে দেখা যায় না। সুরকির রাস্তা, তার উপর গাড়ির চাকার দাগ রয়েছে, কিন্তু দুপাশে কোনো বাড়িঘর নেই। স্টেশনের রাস্তাটা একটা বড় রাস্তায় মিশে যেতে ডান দিকে ঘুরলেন ডাক্তারবাবু। লোকটা এই দিক দিয়ে যেতে বলেছিল। এখন পরিচিত গাছ দেখা যাচ্ছে, বেশিরভাগই আম গাছ। দূরে দূরে কয়েকটা খড়ের বাড়ি, কিন্তু লোকজন নজরে পড়ছে না। রাস্তাটা বাঁক নিতেই যে বাড়িটা চোখে পড়ল সেটা যে মরা সাহেবের বাংলো তাতে ডাক্তারবাবুর আর সন্দেহ থাকল না। দূর থেকে বোঝা যাচ্ছে বাড়িটাকে বেশ যত্ন করে তৈরি করা হয়েছিল। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বুকের ঘরে বন্দে আগুন এর 5ম পর্ব।